ওই চাঁদাবাজি যারা করছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, করাপ্ট পুলিশ অফিসারের ছেলে বা নাতি মাঠে, করাপ্ট আমলার ছেলে বা নাতি মাঠে, করাপ্ট রাজনীতিবিদের ছেলে বা নাতি মাঠে। স্থানীয় নির্বাচন যদি আগে আনতে চান, স্থানীয় আগে আনলে আপনার রাজনৈতিক যে মবগুলো হচ্ছে গত 53 বছর যাবত, আমরা কিন্তু মব ভায়োলেন্সের কথা বলি, বাংলাদেশে মব ভায়োলেন্স কিন্তু তার বয়স 54 বছর। অর্থাৎ এমপি নির্বাচনটা যদি আগে হয়ে যায়, সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশে কারো বাবার সাধ্য নাই যে উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দের বাইরে যাবে। যখন ওই দুইটা বলি, যখন ওই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান ওর পছন্দ হয়ে যাবে, তখন আফটার ইলেকশন ইউনিয়ন চেয়ারম্যান পরে এমপি সাহেব সহ ত্রিরত্ন হয়ে যাবে। এবং ত্রিরত্ন হওয়া মানে ওই এলাকায়, ওই সংসদের এলাকায়, সাংসদের যে এলাকাটা নির্বাচন এলাকা, এই তিনজনের সিদ্ধান্তের বাইরে কিছু হয় নাই। সেটা জানার বয়স আমার 54 বছর। ধরুন অনেক ভোটার প্রথমবারের মতো ভোট দেবে, কিন্তু তারপরও নির্বাচনে কেন এত সংশয়? আর নির্বাচন হলে সেই নির্বাচনটি ঐতিহাসিকভাবে নিরপেক্ষ নির্বাচন আসলেই সম্ভব হবে কিনা? অন্তর্ভুক্তি নিয়ে যে প্রশ্ন এসেছে, সেই অন্তর্ভুক্তিমূলক প্রশ্নকে আমরা উতরে যেতে পারবো কিনা, সেই বিষয়গুলো আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সারকে, এবং আমাদের সাথে আরও আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দুজনকে অশেষ ধন্যবাদ সময় দেবার জন্য। আমি প্রথমে আবু হেনা রাজ্জাকি আপনার কাছে একটু আসি যে নির্বাচন সুষ্ঠু হবে না এরকম আমরা অভিযোগ শুনতে পাচ্ছি, এমনকি যেটা শুরুতেই বললাম যে নির্বাচন আদৌ হবে কিনা বা হওয়া উচিত কিনা সেই আলোচনাটাও আছে। ধন্যবাদ আপনাকে আর আমার পাশে বিজ্ঞ একজন আলোচক। দর্শক শ্রোতা, দেখেন যে কথাটা আপনি আনলেন যে নির্বাচন আদৌ হবে কিনা কিংবা নির্বাচন সুষ্ঠু হবে কিনা, মানে এই কথাগুলো এখন আসবে কেন? যারা নির্বাচনের জন্য কঠিনভাবে চিৎকার করেছে আমি বলবো, তো তাই না, যাচ্ছে তাইভাবে সরকারকে বলা হয়েছে তুমি একটা নির্বাচন দিয়ে চলে যাবা। একটা বারো তাদের বিবেচনায় ছিল না তার আগের 16 বছর কি ছিল। মনে হচ্ছে যে উনি যেদিন আসছেন তারপরই নির্বাচন দিয়ে দিতে হবে। ফাইন, শেষ পর্যন্ত আপনি নির্বাচনের তারিখ তো পেয়েছেন, মোটামুটি তারিখ, আমি শিডিউলটা দেয় নাই, তফসিলটা হয় নাই, মোটামুটি তারিখ পেয়েছেন। আবার কেন আপনাদের ডাউট তৈরি হইল কেন? প্রশ্নটা কি? না, কিন্তু আমরা তো এমনটাও শুনছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এনসিপির একজন নেতা এই শব্দটা আসবে কেন? এই নির্বাচনের এই কথাটা বলার পর আমি দেখতে চাইছিলাম এইটা সবচেয়ে বড় যারা নির্বাচনের দাবি করছে জোরালো ভাবে, আমার বলার দরকার নাই পার্টিকুলার, তাদের জনসংযোগ শুরু হওয়ার কথা, তার জনসভার ডেট আসার কথা, কোথায় কোথায় মিটিং হবে সেই শিডিউল আসার কথা, সেগুলো আসছে না কেন? বিকজ মনে হচ্ছে যে সম্ভাবনা কম, এটার অন্যতম কারণ মোরাল কারেজ কম। অর্থাৎ কেউ কেউ বলছে নির্বাচন করতে দিবে না, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে নির্বাচন হবেই না ফেব্রুয়ারিতে। কেউ কেউ বলছে নির্বাচন এবং সংস্কার, বিচার এবং সংস্কারটা হতে হবে, দৃশ্যমান হতে হবে, অগ্রগতিটা দেখতে চায়, তারপরে হবে, নাইলে হবে না। কেউ বলছেন লেভেল প্লেইং ফিল্ড। এই কথাগুলা কিন্তু যারা নির্বাচন চাচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা বিশ্বাস করে যেটা সত্য, ওই কথাগুলো মানে ওই কথাগুলো সত্য। ওইটা যদি না হয় এই 16 বছর পরের নির্বাচন আপনি আর একটা নির্বাচন করে একই নির্বাচন হবে। আপনি যদি আজকে এই নির্বাচন করেন, আমি দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে বলছি একই নির্বাচন হবে। এবং সেটা বুঝছে কখন? তাদের ভিতর থেকেই কথা আসছে, তাদের পক্ষের যে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে তারা বলছেন আবারও কিছু একতরফা, এবং একতরফা হলে যে অ্যাকসেপ্টেবল হবে না। বিকজ কেন আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন যে এখন নির্বাচন দিলে একতরফা হবে? কেন এটা মনে হচ্ছে একতরফা হবে? আপনি যারা নির্বাচনটা চাচ্ছেন তারা নিশ্চিতভাবে জানতেছেন যে আমাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ওকে, আজকে যদি কথার কথা আমি তর্কের খাতিরে বলছি, আজকে যদি সরকার ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এবং মানে ইনক্লুসিভ নির্বাচন হবে, এই বিচার টিচার বাদ দেন, ফর গডসে তারা ভয় পাবে। কারণ 16 বছর সাজানো প্রশাসন আবার তাদের পক্ষে কাজ করবে। এটা বলা মাত্রই ভয়, আমি বলছি না বলবে, কিন্তু এটা বলা মাত্র ভয় পাবে, তখনই আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা তো এই যে প্রশাসন নিয়ে আপনি বললেন, আই এগ্রি যে প্রশাসন নিয়ে অনেক রকম অভিযোগ আছে, যে পরিবর্তনের আশঙ্কা
প্রত্যাশা ছিল, যে সংস্কারের প্রত্যাশা ছিল প্রশাসনে, সেটা আমরা প্রত্যাশিতভাবে দেখিনি, কিছু পজিশন, কিছু মানুষের রদবদল ছাড়া। সেক্ষেত্রে আসলে কি করা উচিত? যে সরকার যেহেতু এই প্রশাসনটা ঢেলে সাজাতে পারেনি বা প্রশাসনের সংস্কার করতে পারেনি, তাহলে কি নির্বাচন আমরা এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করব না? অবশ্যই নির্বাচন প্রত্যাশা করবেন, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, নির্বাচন একটা মনে করেন একটা সুন্দর নির্বাচন হইল, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচন একদম ক্লিন, উনি 250 সিট পেয়েছে, সেই নির্বাচনটা কি গণতন্ত্রের মাপকাঠি হবে? শুধুমাত্র একটা নির্বাচন, সুন্দর নির্বাচনে উনি 250 সিট পেয়ে যাবে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে নির্বাচনটা কিন্তু একটা ক্রাইটেরিয়া বলেন বা ব্যারোমিটার বলেন বা প্যারামিটার বলেন সেটা হতে পারে, কিন্তু নির্বাচন করার আগে অন্যান্য যে দিকগুলো আছে, তাহলে আপনাকে দুটো দিকে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি রেসপন্সিবিলিটি দেখাবেন নির্বাচনের নামে, তাহলে দুইটার যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে। একটা কথা আসছে পিআর সিস্টেম। আমি পিআর সিস্টেমের পক্ষেও না বিপক্ষেও না, এগুলো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। কিন্তু পিআর সিস্টেমের সুবিধাটা কি? সুবিধা হলো আমার ভোটটা বিফলে যাচ্ছে না, নাম্বার 1। ভোটার জানতেছে যে আমার ভোটে প্রতিনিধি আসবে পার্লামেন্টে। 2, শক্ত বিরোধী দল হবে, নিশ্চিত থাকতে পারেন পার্লামেন্টে শক্ত বিরোধী দল আসবে। তারপরে আসেন, যদি এটা আপনি না মানেন তাহলে স্থানীয় নির্বাচনটা আগে আনেন। যদি বলেন স্থানীয় নির্বাচন আগে আনলে কি হবে, স্থানীয় নির্বাচন যদি আগে আনতে চান, স্থানীয় আগে আনলে আপনার রাজনৈতিক যে মবগুলো হচ্ছে গত 53 বছর যাবত, আমরা কিন্তু মব ভায়োলেন্সের কথা বলি, বাংলাদেশে মব ভায়োলেন্স কিন্তু তার বয়স 54 বছর। অর্থাৎ এমপি নির্বাচনটা যদি আগে হয়ে যায়, সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশে কারো বাবার সাধ্য নাই যে উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দের বাইরে যাবে। যখন ওই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান ওর পছন্দ হয়ে যাবে, তখন আফটার ইলেকশন ইউনিয়ন চেয়ারম্যান পরে এমপি সাহেব সহ ত্রিরত্ন হয়ে যাবে। এবং ত্রিরত্ন হওয়া মানে ওই এলাকায়, ওই সাংসদের যে এলাকাটা নির্বাচন এলাকা, এই 3 জনের সিদ্ধান্তের বাইরে কিছু হয় নাই, সেটা জানার বয়স আমার 54 বছর। এবং তখন প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। এবং এইরকম নির্বাচনের ক্ষেত্রে আগে সংসদ নির্বাচন আগে হলে 300 এমপি, দেশটার 300 টুকরা করে এক একটা টুকরার মব সম্রাট হন এই এমপি সাহেবরা। সুতরাং আপনাকে যদি এখন মনে করেন যে পিআর সিস্টেম করবেন না, ফাইন, তাহলে স্থানীয় নির্বাচন আগে নেন। আপনাকে দেখতে হবে জনগণ। আপনি কিছু দলের স্বার্থ দেখেন যে আমার দল কিভাবে লাভবান হবে, আপনি তো কোনো একটা দল তো শতভাগ জনগণের প্রতিনিধিত্ব করে না। অনেকগুলো পয়েন্টস চলে এসছে আপনার কথায়, আমি আসবো আবার আপনার কাছে। আশরাফ কায়সার, আপনার মন্তব্য শুনতে চাই যে শক্ত প্রতিদ্বন্দ্বী বা সেরকম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সামনে নেই বলে এখন কি নির্বাচন হওয়া উচিত না? আবু রাজ্জাককে যেমনটি বললেন যে সেজন্য পিআর পদ্ধতিতে যাওয়া উচিত, এটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? দেখুন, এটা একটা রিয়ালিটি যে আওয়ামী লীগের মতো একটি দল পালিয়ে গেছে এবং তাদের কর্মীরা, নেতারা নেতৃত্ব শূন্য, এবং যে নেতৃত্ব পালিয়ে গেছে অদূর ভবিষ্যতে তাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। যতই ফ্যাসিবাদের ফিরে আসার হুজুগ তোলা হোক, ভয়ভীতি দেখানো হোক, ওইটাই বাস্তবতা। এখন আমরা 16 বছর নির্বাচনের বাইরে, গত 3টে নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে চায়নি। কাজেই মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, মানুষ নির্বাচনটি চায়। এখন বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, একটি দল অন্য 2টি দলের চেয়ে বা 3টি দলের চেয়ে অনেক বেশি বড়, জনসমর্থন পুষ্ট। এখন এই রিয়ালিটি আপনি কি করে বদলাবেন? আপনি যদি এখন বাজারে প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে তারপরে নির্বাচন দিতে হয়, এটি কেমন শোনাবে? তার মানে তো এটা ভালো শোনাবে না। আর কোন সরকারের বা সেরকম প্রতিদ্বন্দ্বী সামনে না আসা পর্যন্ত নির্বাচন হবে না, এটিও কিন্তু খুবই মানে বিসদৃশ শোনাচ্ছে এবং আপনার দৃষ্টিকটু লাগছে, শ্রুতিকটু লাগছে। আর সরকারটি অন্তর্বর্তী সরকারটি নির্বাচিত সরকার না, তার কিছু দায়িত্ব পালন করে তাকে বিদায় নিতে হবে। আমরা চেয়েছিলাম বিচারটি একটু উল্লেখযোগ্য মাত্রায় যাক, সংস্কারের একটা তাৎপর্যপূর্ণ ধারায় ফিরে আসুক, নির্বাচনটি ততদিনে হয়ে যাক। আপনি যেমনটি ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও প্রায় 1.5 বছরের মতো সময় পেয়েছেন, এর মধ্যে 3টিই করা সম্ভব ছিল। কিন্তু যেই গতিতে বিচার এবং সংস্কার আগাচ্ছে, তাতে হয়তো 5 বছরে আপনি সন্তোষজনক জায়গায় যাবেন না। তাতে কি নির্বাচন 5 বছর বন্ধ থাকবে? অথবা বাজারে যদি উল্লেখযোগ্য দল না থাকে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? আমরা কিন্তু দৃষ্টিকটু রকমের সহযোগিতা দেখছি ছোট 2টি দলের ক্ষেত্রে। একটি দলের ক্ষেত্রে তো বটেই, মনে হচ্ছে তারা কিংস পার্টি, তাদের কেউ সরকারে আছেন, কেউ বিভিন্ন সমালোচনার জন্ম দিচ্ছেন এবং তাদের কেউ কবে পদত্যাগ করবেন এগুলো আলোচনা হচ্ছে।
দেখুন, আমাদের এখানে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কার প্রক্রিয়ায় তো আপার চেম্বার আর লোয়ার চেম্বারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। আপনি অ্যাজ ইট ইজ লোয়ার চেম্বারে নিম্ন কক্ষে নির্বাচনটি করেন, আপার চেম্বারে গিয়ে আপনি কিন্তু পিআর পদ্ধতিতে যেতেই পারেন। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে, কিন্তু আমরা যদি এক ধাক্কায় সব কিছু বদলাতে চেষ্টা করি, আমার মনে হয় না এটি আমাদের রাজনীতির গুণগত মানে ভালো হবে। এখন বিএনপি বা অন্য কেউ পাওয়ারে চলে আসবে বলে যদি আপনি এই ধরনের কৌশলগত অবস্থান নিতে চান, এটি গণতন্ত্রের জন্য সুখকর না। এখানকার রাজনীতির নিয়ম হচ্ছে আপনি রাজনীতি দিয়েই অপরাজনীতি কিংবা দুঃশাসনের রাজনীতি ঠেকাবেন, প্রশাসনিক নির্দেশ দিয়ে বা প্রশাসনিক কাঠামো দিয়ে সেটি করতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচনের আমি কিন্তু পক্ষে, কারণ হচ্ছে যে দেখুন, মানুষ সার্ভিসগুলো পায়, সুবিধাগুলো পায় স্থানীয় সরকার থেকে। আপনিও কি এটা মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত ছিল? আইরনি হচ্ছে যে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়ার পরে নিশ্চিতভাবে ওই এলাকায় প্রভাব প্রতিপত্তি তার বেড়ে যায় এবং সেটির পরে স্থানীয় সরকার হলে তার লোক যেটা আবু হেনা রাজা কি অলরেডি বললেন যে হওয়ার পরে এমপিরা সেখানে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে মব সম্রাটে পরিণত হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা তো এখন অনেক সংস্কারের প্রস্তাবনা আমরা দেখছি, সেটা আশা করছি যে ওই পরিস্থিতিটা অ্যাজ ইট ইজ আবার হবে না, কেননা আমরা তো জাতীয় পর্যায়ে অনেকগুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। আমরা দেখেছি যে 70 অনুচ্ছেদ হয়েছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি এক ব্যক্তি থাকছেন না। এগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি খুব ছোট করে দেখছি না, এগুলো কিন্তু বিরল ঐক্যমত্য। কাজেই রাজনীতিতে সংস্কৃতিতে যে গুণগত পরিবর্তন চাই, তাতে করে আপনি জাতীয় নির্বাচন করার পরেও স্থানীয় সরকারের 70 অনুচ্ছেদে পরিবর্তন দিয়ে কিংবা প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না, এই পরিবর্তন দিয়ে স্থানীয় সরকারি এমপিদের প্রভাব বিস্তারের যে অভিযোগ বা যে ঘটনা আমরা অতীতে দেখেছি, সেটা আমরা কি করে নিশ্চিত হব যে এই দুটি সংস্কারের সাথে এটা কিভাবে রিলেটেড হতে পারে? সেটি ডিরেক্টলি সরাসরি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আপনি যদি জাতীয় পর্যায়ে দেখেন, আপনি যদি সংসদে দেখেন যে 5টি বা 4টি কমিটির চিফ হচ্ছেন বিরোধী দল, আপনি যদি দেখেন উপনেতা হচ্ছেন বিরোধী দল, তখন কিন্তু তার একটা প্রতিচ্ছায়া আপনি স্থানীয় সরকারেও দেখতে চাইতে পারেন। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, স্থানীয় সরকার জাতীয় সরকারের বিষয় না, এখানে প্রশাসন হচ্ছে আপনার নির্বাচন করেন এবং পুলিশ নির্বাচন করেন, এর দুটির একটিও নির্বাচনের জন্য উপযুক্ত অবস্থায় নাই। আমরা নিজেরা যদি রাজনীতির মাঠ থেকে ভেবে থাকি কে আমার প্রতিপক্ষ, কে বড় কে ছোট, তার থেকে অনেক বড় বিবেচ্য হবে 90% প্রশাসনের লোক এখনো পলায়নকারী শক্তির অংশ। পুলিশ এখনো সেই পুলিশ যারা জনগণকে হত্যা করত এবং গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে নিহত করেছে। এদেরকে যদি আপনি পেশাদারি জায়গায় না আনেন, তার আগে নির্বাচন করতে গেলে আপনার কিন্তু হোঁচট খেতে হবে এবং আপনি নিশ্চিত থাকতে পারবেন না আমাদের আজকের যে সমীকরণ সেটি কিন্তু ওই অবস্থায় নাও মিলতে পারে, উল্টো আরো অন্য ঘটনাও ঘটতে পারে। এই যে পিআর এর কথা বলা হচ্ছে, আমাদের খুব ভালো করে দেখতে হবে যে এই পলায়নকারী শক্তিদের ফিরে আসার সম্ভাবনা ট্রেডিশনাল পদ্ধতিতে কতটা, পিআর এর ভেতর দিয়ে কতটা। এখন আমার অঙ্ক ভালো হবে, আমি অনেক বেশি সিট পাবো বা 3 গুণ পাবো বা 2 গুণ পাবো, এই কারণে ঝুঁকি কতটা নিচ্ছে। সেখানে আমার একটি প্রশ্ন যে পিআর এর কথা আমরা শুনছি বা যে দাবি আমরা দেখছি, এখনো কিন্তু জামাত ইসলাম থেকে পিআর এর জন্য উচ্চকিত আছে নেতারা, তারা এটা চাইছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করছে এরকম কোনো দল, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটের জন্য যদি তারা ভোটটা নিয়ে যদি সুবিধা প্রাপ্ত হয়, তাহলে আবার সেইভাবে পিআর এর মধ্য দিয়ে সেই পতিত শক্তি আসবে কিনা পার্লামেন্টে? আমি সেই আশঙ্কার কথাটি আপনাকে বলতে গেলাম। দেখুন, আওয়ামী লীগের যে জনসমর্থন আছে সবারই সেই দিকে নজর আছে। তারা আওয়ামী লীগের জনসমর্থন চায়, ভোট চায়, প্রভাব প্রতিপত্তি চায়, ফেলে যাওয়া সম্পদ বুঝে নিতে চায়, সবই তো ঘটছে। কাজেই আমি আসন বেশি পাবো এই লাভের কারণে আমি কি পুনর্বাসনে সহযোগিতা করছি কিনা, সেই জায়গাটি দেখার বিষয় রয়েছে। সেটি কিন্তু আপনার গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, তার সাথে কিন্তু মিলল না। কাজে আমাদের অনেক চিন্তা করে কথা বলতে হবে। ধরে নেন 16 বছর যারা অত্যন্ত নির্মমতার শিকার হয়েছে, ভোগান্তির শিকার হয়েছে, সেই দলটি যদি ক্ষমতায় আসে, আপনার হাতে তো ক্ষমতা রয়েছে, 5 বছর পর তো তাকে ফেলে অন্য কোনো দলকে আপনি ক্ষমতায় আনতে পারেন। অন্তত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তো সবাই একমত হয়েছে। কাজে আমাদের একটু দেখার বিষয় রয়েছে। আমরা যদি সবকিছু এক ধাক্কায় চাই, এবং নির্বাচন সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনটি অতীতের মেরুদণ্ডহীন কমিশন না হয়ে স্বাধীন, স্বকীয়,
কাজ করতে পারবেন বলে আচ্ছা, ধারণা। পিআর পদ্ধতি কি নির্বাচন বানচালের জন্যই এই দাবিটা সামনে আসছে কিনা সেই প্রশ্নগুলো অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমি আপনার কাছে আসি বিরতিতে যাবার আগে। যেমনটি বলছিলাম যে অনেকেই মনে করেন পিআর এর দাবিটি সামনে এসেছে, বিশেষ করে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষে পিআর এর দাবি, এখনো জামাত ইসলাম সেই পিআর এর দাবিতে অটল আছে। এই দাবিটি এসেছে মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা বানচাল করার জন্য। এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? আমি বিষয়টা সেটা মনে করি না। আমি বিষয়টা মনে করি কেউ কেউ যেটা বলে যে যাদের দলের জনসমর্থন কম তারা পিআর পদ্ধতি চায়, আমি দ্বিমত করছি না। বিষয়টা কিরকম, আপনি একটা সিটে 2 লাখ ভোট আছে ফর এক্সাম্পল, উনি 1,02,000 ভোট পাইছে, আমি 98,000 ভোট পাইলাম, আমি কিন্তু আউট, সে কিন্তু পার্লামেন্টে গেল। এই 98,000 লোকের ভোটটার মূল্য কি হলো? 1, 2, এই 98,000 লোক কিন্তু বাইরে যদি এই সরকারের সাথে দ্বিমত হয় তাহলে কিন্তু রাস্তায় সে আন্দোলন করবে। 3, যদি পিআর পদ্ধতির মাধ্যমে সে পার্লামেন্টে ঢুকতে পারে তাহলে রাস্তায় আন্দোলন করার সুযোগ নাই। 4, কেউ কেউ বলে যে সরকার নড়ে বড়ে হবে। আপনি যদি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট হন আপনার ভয় পাওয়ার কিছু নাই। আমি নিশ্চিত করে আবারও দায়িত্ব নিয়ে বলছি, নোবডি ইজ ট্রান্সপারেন্ট। আমি খালি মুখে বললে হবে না, আমি তো প্র্যাকটিক্যালি মাঠে সরকারগুলো দেখছি। আমি তো মানে আমেরিকার থেকে সেইখানে সংশোধন করতে বসিনি। সুতরাং রিয়েলিটিতে আসতে হবে। রিয়েলিটি হইল এই যে আপনি পিআর পদ্ধতি হইলে এই জিনিসগুলো হয়। ঠিক আছে, আপনি এটা মানবেন না, যারা বড় দল তারা মানতে চায় না, তো স্থানীয় নির্বাচন আগে দেন। সেটাও আপনি মানবেন না, তার মানে কি? রাজনীতি কি দলের জন্য না মানুষের জন্যে? আপনি বলছেন যে নোবডি ইজ ট্রান্সপারেন্ট, এটা আমরা তো অতীতে দেখে এসেছি এবং সেই অভিযোগ থেকে বের হওয়ার জন্য, পরিবর্তনের জন্য আমরা আলোচনা শুনছি। এবং এখন সংসদীয় কমিটিগুলোতে কিন্তু আমরা দেখছি যে বিরোধী দলের প্রতিনিধি থাকবে, ইভেন প্রধান হিসেবেও থাকবে। তাহলে কি আমরা ট্রান্সপারেন্সি আশা করতে পারি কিনা? নোয়িং দ্য ফ্যাক্ট, বিরোধী দলের যাবে কয়জন, তার একজন থাকবে কমিটিতে, কি হবে তাতে? বিকজ আই নো দ্য ফ্যাক্ট যে হবে কি ইনফ্যাক্ট। তো যদি তাই হয় তাহলে আপনি স্থানীয় নির্বাচন আগে যান, ভোটার তো সেম। আপনি স্থানীয় নির্বাচন আগে যান, তারপরে পার্লামেন্ট নির্বাচনে যান। অসুবিধাটা কোথায়? টোটালটা যার যার দল ভাবতেছে পাওয়ারটা কিভাবে সে কুক্ষিগত করবে। এখন তো আচ্ছা, শেষ করেন। 2 নম্বর, আপনি আসলে মানুষ চায় নির্বাচন, নো, সর্বোচ্চ মানুষ 30%। যদি কেউ বলে যে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে, তার সংখ্যা 30%। যারা বলে পিআর পদ্ধতি, তাদের সংখ্যা সর্বোচ্চ 15%। সব ইসলামী দল মিলে হইলে যদি হয়, তাহলে রিপ্রেজেন্ট করেন কয়জন লোক আপনি? রাজনীতি যদি মানুষের জন্য হয়, নির্বাচনে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে দেশটা রাষ্ট্র কিনা। আপনি তো নির্বাচনের আগে দেশটা রাষ্ট্র কিনা। কেউ কেউ কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ, রাজনীতির লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করলে ঠিক হয়ে যাবে। বাংলাদেশে 2টা সামরিক শাসন আসছে, 111 আসছে, তারপরে কি আসলো, এই 24-এর পরে আসলো ইউনূস সাহেব। এগুলা প্রত্যেকে যে আসছে, তার আগে কি সরকার ছিল? নির্বাচিত দলীয় সরকার ছিল। নির্বাচিত সরকার ছিল না। সেই নির্বাচনকে যদি আপনি নির্বাচন বলেন তাহলে তো আমরা, এরশাদ সাহেব যখন ক্ষমতা আসলেন, মার্শাল্লাহ দিলেন, তার আগে তো রাজনৈতিক দলের সরকার ছিল। আমি সেটা বলছি। 111-এর আগে রাজনৈতিক দলের সরকার ছিল, আমি সেটা বলছি। তারপরে আপনি যদি বলেন ইউনূস সাহেবের আগে রাজনৈতিক দলের সরকার ছিল। আর সমস্ত অপকর্ম, যত বাংলাদেশের জনগণের উপরে যত হামলা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করা বলতে যা বোঝায়, সব হয়েছে নির্বাচিত সরকারের সময়। আপনি যদি বলেন আয়নাঘর, আপনি যদি বলেন ক্রস ফায়ার, আপনি যদি বলেন যে শাপলা চত্বর হত্যা, আপনি যদি বলেন বিডিআর হত্যা, আপনি যদি বলেন কি রমনা বটমূলী হত্যা, আপনি যদি বলেন কি বলে যত রকমের অঘটন, সিরিজ বোমার হামলা, সব কিন্তু নির্বাচিত সরকারের সময় হয়েছে। তাহলে নির্বাচনটা না হওয়াই ভালো। অফকোর্স আমি সেক্ষেত্রে বলবো, কারণ আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি। আপনি যে বারবার দাবি করেন, তার মানে কি এটা কি এক্সপেরিমেন্টের জায়গা? এটা তো রাষ্ট্র, এটা কোনো সমিতি না। তো আপনি এইভাবে আমার এই অভিজ্ঞতাগুলো আপনি কি করবেন? আমি এগুলো যে আসছে, আপনি বলেন তো কোন সময় আয়নাঘর হয়েছে, কোন সময় শাপলা চত্বর হচ্ছে, এইরকম ঘটনা ঘটছে? সব দলীয় সরকারের অধীনে। এইবার আসেন, আপনি শাপলা চত্বরের ঘটনা নিয়ে আসছেন, আপনি বিডিআর এর ঘটনা নিয়ে আসছেন, সেগুলো কিন্তু আসলে যে সরকারের সময় হয়েছে, সেই সরকারের সেই নির্বাচনগুলো ভীষণভাবে প্রশ্নবিদ্ধ। দরকার নাই তো, কেউ তো কথা বলতে পারেনি 16 বছর। আপনি সেই সরকারের বিরুদ্ধে যারা সোচ্চার হয়ে দাবি করতেছে আমরা আন্দোলন করছি গত 12 বছর, তারপরে সেই সরকার 15 বছর ক্ষমতায় ছিল,
আর এই সরকার আসার পর ফ্রম ডে ওয়ান সবাই তাকে সহযোগিতা করতেছে, সে 12 মাসে তালমাতাল হয়ে গেছে। আচ্ছা, আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে কোন যে ধরনের আমার একটি প্রশ্ন, নির্বাচিত সরকারের সময় এত কিছু ঘটেছে, তাহলে আমরা সকল রাজনৈতিক দল, যে দলগুলো আওয়ামী লীগকে পতনের জন্য আন্দোলনের রাস্তায় ছিল, সকল দল নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য দাবিতে কেন ছিল? সুষ্ঠু নির্বাচনের দাবিতে তো এখনো আছেন, কিন্তু আপনি তো নির্বাচিত সরকার নিয়েই প্রশ্ন করছেন। আমি বলছি আমরা তো সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছি না। কিন্তু রাজনৈতিক দলের কাছে বা রাজনৈতিক দলের কাছে যারা নির্বাচিত তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাওয়া উচিত, তাইলে ভাবতে এরকম সব ঠিক হয়ে যাবে। আমি যে ঘটনাগুলো বললাম সেগুলো সব নির্বাচিত রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় ছিল, যে ফর্মেই থাকুক। এইবার আসেন ইউনূস সাহেবের কথা উনি বললেন, ভাই আমার, যে উনি কি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের কোনো সংবিধানে আছে? নাই। যে সরকারটা সংবিধানে নাই, যে সরকারের নামটা সংবিধানে নাই, তাকে আপনি সেই সংবিধানে ঢুকান কি করে? নাম্বার ওয়ান, যদি আপনি সেই সংবিধানে তর্কে থাকে বললাম ঢুকানি, সেই সংবিধানে কি বলা আছে? পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট দেওয়ার জন্য ইউনূস সাহেব কি অথরিটি? কোন অথরিটি সে? 2 নম্বর, একটা জুলাই জুলাই চার্টার মানে ঘোষণাপত্র বানাইলেন। এই যে জুলাই ঘোষণাপত্র বানাইলেন, সেখানে কি লিখছেন? সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বৈশা বানাইছেন কি? ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, ওটার ভিতরে বলা হয়েছে। এবং উনি প্রধান উপদেষ্টা। উনি কার প্রধান উপদেষ্টা? রাষ্ট্রপতির। এ পর্যন্ত ইউনূস সাহেব আর রাষ্ট্রপতি এক কাপ চা খাইছে একসাথে বৈশা? উনি কি আদৌ তাকে উপদেশ দেন? তাহলে আমি কি, উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আর কাজে করবে প্রধান নির্বাহী, ইলেকশনের ডেট দিবেন, তাহলে আমি কি আমকে কলা বলে খাবো? 1 2 আপনি আসেন, আপনি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই জুলাই ঘোষণাপত্রে লিখতে হবে তার মেয়াদ। উনি 8ই অগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত ওনার মেয়াদ, এবং এর ভিতরে উনি নির্বাচন করবেন, এবং সরকারের স্ট্যাটাস হইতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী। 2, এই ঘোষণাপত্রটাকে নাম দিতে হবে, মিনিমাম নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। এটার মানে সংবিধান পরিবর্তন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সরকার যখন অন্তর্বর্তীকালীন, তার সংবিধানটাও থাকতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান, এবং সেইটা এই ঘোষণাপত্রের নাম দিতে হবে। কেউ কেউ বলবেন হয়ে গেছে, না, সংশোধনী আনা যায়। তার সবশেষে আমি বলে দিচ্ছি, আপনি দেশটাকে আগে রাষ্ট্র বানান। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আশরাফ কায়সার, অনেকগুলো প্রসঙ্গ এখানে এসেছে। একটি তো হচ্ছে যে রাজনৈতিক দলের কাছে কি তাহলে দেশ নিরাপদ কিনা, সেই প্রশ্নটির জবাব যদি আমি আপনার কাছ থেকে আগে নিই। দেখুন, আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আমরা অনেক ধরনের সরকার দেখেছি, অনেক ধরনের গণতন্ত্র দেখেছি, আপনি নিজেও বলছিলেন অনেক ধরনের নির্বাচন দেখেছি। সবশেষে আমি বলবো যে রাজনৈতিক দলের কাছেই শাসন ক্ষমতা যেতে হবে, রাজনীতিবিদরাই দেশ শাসন করবেন। এর বিকল্প যা আছে, সেনা সমর্থিত সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক, আপনি যেই নামেই ডাকেন না কেন, এদের জবাবদিহিতা রাজনীতিবিদদের শাসনের জবাবদিহিতার তুলনায় অত্যন্ত কম, এবং তাদের কারো কারো জবাবদিহিতা নাই বললেই চলে। যেমন বর্তমান অন্তর্বর্তী সরকার কার কাছে জবাবদিহি করছেন? কারো কাছে না। তিনি একবার বলেছেন তার নিয়োগকর্তা ছাত্ররা, এরপরে আর কি? কাজেই আমরা যদি দেশটাকে, আপনি যদি জুলাইয়ের স্পিরিটের জায়গা থেকে দেখেন, আমরা বলছিলাম যে সরকারটি জবাবদিহিমূলক কিনা, যারা শাসন করবে তারা কি জনগণের কাছে জবাবদিহি করবেন কিনা। রাজনীতিবিদরা, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের শাসন যতই খারাপ হোক, রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরাই জবাবদিহি করেন। তারা অন্তত 5 বছর পর পর, 15 বছরের আগে রীতি তো তাই ছিল, ভোটের জন্য মানুষের কাছে যেতেন এবং তাদেরকে জবাবদিহি করতে হতো। কাজে আমি বলবো যে নির্বাচনটি একদম আদর্শ সিচুয়েশনে হচ্ছে, সব কিছু বিবেচনা করে হচ্ছে, সেটা হলে তো আপনাকে অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে। আমরা সেই তুলনায় এটাকে বলে যে একটা কোয়ালিটেটিভ কল নিলেন আপনি, যে 18 মাস আমরা অন্তর্বর্তী সরকার দেখলাম, যেখানে আমি ফিল করছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা হতাশায় পর্যবেসিত হয়েছে। সরকারটিকে আমরা দক্ষ এবং যোগ্য দেখছি না, ফোকাস দেখছি না, বিচার করতে দেখছি না, সংস্কারের গতি ধীর এবং নির্বাচনের অনিশ্চয়তা তৈরি করেছেন। তার চেয়ে বেশি অধিক তাদের জবাবদিহিতার কোনো লক্ষণ আমরা দেখছি না। কাজেই নির্বাচনটি হওয়া দরকার, এবং যাতে করে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসেন। দেখুন, আমরা শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে দেখলে হবে না, অর্থনীতির দৃষ্টিতে দেখেন, বিনিয়োগের দৃষ্টিতে দেখেন, কর্মসংস্থানের দৃষ্টিতে দেখেন, এমনকি
কূটনীতির দৃষ্টিতে দেখেন, আমি মনে করি যে এই সব কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সব পক্ষের সুবিধা হবে বাংলাদেশের সাথে কথা বলতে। কাজেই বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা বড় অগ্রগতি বা উত্তরণ হবে একটি নির্বাচনের ভেতর দিয়ে। এখন কথা হচ্ছে সেই নির্বাচনটি কতটা আপনার সুস্পষ্ট হবে, কতটা লেভেল প্লেইং ফিল্ড হবে, কতটা উৎসব মুখর হবে, সেগুলো নির্ধারণ করার দায়িত্ব সরকারের এবং রাজনৈতিক দলের। আমরা যদি শুধু ভেবে থাকি রাজনৈতিক দল খালি দাবি দাওয়া করবে, তা না। আপনি শুরুতে বলছিলেন যে আমরা ইশতেহার জানতে চাই, আমরা তাদের ঘোষণাপত্র বুঝতে চাই, তারা ক্ষমতায় গেলে কিভাবে দেশ শাসন করবেন জানতে চাই। দুর্ভাগ্যজনক হচ্ছে নির্বাচন কবে হবে তা নিয়ে যে সংশয়, তাতে করে আমরা তাদের ভেতরের রাজনীতির কথা জানতেই পারছি না। তাদের আজকে যখন আমরা আলোচনা করছি ঠিক তখনই আবারও আমাদের মধ্যেও এই প্রশ্নটা যাচ্ছে, একই অবস্থা যাচ্ছে। এবং আমার মনে হয় রাজনীতিবিদরা কিছুটা ধূর্ততার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ইশতেহার না বলে, ঘোষণাপত্র না দিয়ে, তাদের কর্মসূচি না বলে ক্ষমতায় যেতে চাচ্ছেন। এটি যা বাংলাদেশের জন্য আরো একটি দুর্ভাগ্যের কারণ হয়ে যাবে। কাজে আমরা মনে করি তারা যেন তাদের কর্মসূচি বলেন, তাদের সেটির সাথে আপনি একমত নাও হতে পারেন, আমি নাও হতে পারি, কিন্তু মানুষকে অন্ধকারে রেখে নির্বাচনে অংশ নিয়ে সরকার পরিচালনার যে কৌশল, সেই পথে না আগানোটাই আমার মনে হয় মঙ্গলজনক হবে। আসবাবর, আপনার কাছে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আমি একটু সরলভাবেই আপনাকে একটু প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে নির্বাচন কি আসলে মানে হবে না হবে না? দেখেন, আমি একটা সিম্পল কথা বলি। আমি বাংলাদেশের একজন মানুষ, আমি অফকোর্স গণতন্ত্রের পক্ষে, কিন্তু আপনি যদি রাজনীতিবিদদের তাকান, রাজনীতিবিদরা তো রাজনীতিবিদ তৈরি করে, তাই না? রাজনীতিবিদদের তো রাজনীতিবিদ তৈরি করে। তা আপনি একটু চক্ষু বন্ধ করে ভাবেন তো, রাজনীতিবিদ কাকে বলে? আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের সমস্ত বিখ্যাত রাজনীতিবিদদের একটা সংজ্ঞা আমাকে দেখ, যে রাজনীতিবিদের সংজ্ঞা কি। রাজনীতিবিদের সংজ্ঞা যদি থেকেই থাকে আর রাজনীতির জন্য বিশাল কিছু জানতে হয়, তাহলে সাকিব আল হাসান এমপি হয়েছে না? এ কি রাজনীতিবিদ? ফেরদৌস রাজনীতিবিদ, মমতাজ রাজনীতিবিদ, মোবাইল ব্যবসায়ী মোর্শেদ খান রাজনীতিবিদ। সেজন্যই তো তাদেরকে তাদের পতন হয়েছে। আপনি এটা তো গিনিপিগ না। আপনি, ওরা যদি রাজনীতিবিদ, ওরা তো টাইমটা পার করে গেছে, তাদেরকে রাজনৈতিক দল ইউজ করছে। কারণ পয়সার রাজনীতিতে ভোট কখনো হয় নাই। কেউ কেউ বলেন ভোট নাকি টাকা জনগণ, ভোটাররা খায়। ভোটাররা টাকা খায় না, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় রাজনীতিবিদরা, সেই টাকার কিছু অংশ দেয় প্রশাসনকে। তাই ব্যবসায়ীরা পার্লামেন্টে ঢুকছে, রাজনীতিবিদ হয়ে গেছে। রাজনীতিতে সংজ্ঞা দিতে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা রাজনীতির সংজ্ঞা দেখ, কি সংজ্ঞায় রাজনীতি। এইবার আসেন, আমরা তো আসলে পুরনো বন্দোবস্তের কথা শুনছি যে এই নতুন বন্দোবস্ত হবে, আমরা অনেক সংস্কারের কথা বলছি। সেই জায়গা থেকে যেমনটা আশরাফ কাসের বললেন যে গত 1 বছরে দেখা গেছে অনেক আশা শেষ পর্যন্ত হতাশায় পর্যদস্ত হয়েছে, পর্যবসিত হয়েছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আমরা কি সুযোগ হাতছাড়া করেছি? উনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো জবাবদিহিতা নাই। আওয়ামী লীগ সরকারের কি জবাবদিহিতা আছে এখন? এই যে 16 বছর নির্যাতন করে চলে গেল, তার জবাবদিহিতা কোথায়? মানে আমরা কি আওয়ামী লীগ সরকার খারাপ ছিল বলে আর নির্বাচন করব না, চাইবো না? আমি একটা কথা বলি আপনাকে, আজকে যারা মাঠে আছে চাঁদাবাজি করে, এনসিপি বলে না, অনেকে করতে পারে, উনি করুক আমি করি, দলিল নাই, হচ্ছে তো চাঁদাবাজি। এই যারা চাঁদাবাজি করে, এই শব্দটা কি আমরা এই প্রথম শুনলাম নাকি এটা বাংলাদেশের 54 বছরের পুরাতন শব্দ? পুরনো শব্দ হলে কি করছে, তারা ইনহেরিট করছে। এই মাঠে যারা আজকে চাঁদাবাজি করে, এরা কিন্তু যেই ব্যক্তির লিডারশিপের বয়স 40 বছর, তার নিজের বয়স 70-এর বেশি, তাদের সন্তান, তাদের নাতি মাঠে। ওই চাঁদাবাজি যারা করছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, করাপ্ট পুলিশ অফিসারের ছেলে বা নাতি মাঠে, করাপ্ট আমলার ছেলে বা নাতি মাঠে, করাপ্ট রাজনীতিবিদের ছেলে বা নাতি মাঠে।